দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে ইমার্জেন্সি রিলিফ ফ্রম কোর্ট এবং ইনজাংশন জারির ক্ষেত্রে কি কি বিষয় দেখা হয়, উইদাউট নোটিশ এবং উইথ নোটিশ, এবং সেখানে উইদাউট নোটিশ করার পরে আমরা জানছিলাম যে সেখানে আবার একটা টেকিং দিতে হয় কোর্টকে, যে কোনো ধরনের ক্ষতি হলে এই উইদাউট নোটিশ সেক্ষেত্রে ক্ষতিপূরণটা দিতে হবে। তো এই পর্যায়ে আমরা পরবর্তী অংশে আলোচনা করব। ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফিটিং যে আমাদের যে আগের কলার যে ওনার ব্যাপারটা, আমি আকর্ষণটা চাচ্ছি এখন এই কমার্শিয়াল থেকে রেজিডেন্সিয়াল টেনেন্টের ব্যাপারে কিছু বলতে চাই। এই বাইরে যেটা বলছেন সেটা তো অফকোর্স মানে বেআইনি কাজ। আর এই টেনেন্সির ব্যাপারে মানে আপনি যদি চান, ফর এক্সাম্পল, আই এম নট জাস্ট সেইং টু ইউ, আপনাকেই বলছি না, সবাইকে বলছি আমি, যে এই সিচুয়েশন যদি এটাই হতে পারে যে এই এজেন্টে যদি কিংবা ল্যান্ডলর্ডে যদি সবসময় আপনাকে এই হয়রানি করেন, হ্যারাস করেন, তাহলে অবশ্যই আপনি বলতে পারেন না, why should I stand for this kind of behavior? I will not, because it is absolutely unlawful. তখন আপনি মানে আপনার চিন্তা ভাবনা এড়িয়ে থাকতে পারে যে না, আমি এখন লিগ্যাল অ্যাডভাইস নিয়ে একটা ইনজাংশন জারি মানে করবই। আর সেই ব্যাপারে আপনি যদি উইদাউট নোটিস ইনজাংশন জারি করেন, তাহলে আপনাকে দেখাতে হবে যে নট জাস্ট ওয়ান্স ও টুয়াইস ও 3 টাইমস, যে আপনি কয়েকবার যে আপনাকে যে হয়রানিটা যাই হয়েছে, পুলিশ যদি ইনভলভ থাকে তাহলে পুলিশের যে ক্রাইম রেফারেন্স নাম্বার সবগুলো দিয়ে, আর আপনি যদি রিপোর্টও করেন এই এই লোকাল কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ, কারণ তাদেরই একটা ভূমিকা থাকে। 2004 যে আইনটা হাউজিং অ্যাক্টের আন্ডারে, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। সবাইকে বলে আপনি যদি একটা জারি করেন তাহলে তো অনেক উত্তম। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন দর্শকরা, যে ইনজাংশনটা কিন্তু স্ট্যান্ডঅ্যালোন, মানে নিজভাবে এই ইনজাংশনটা আপনি জারি করতে পারবেন না, কারণ এটা আসতে হবে on the back of a claim for either for damages or claim for harassment, or claim for harassment under the Harassment Act, unpaid rent, whatever. মানে হচ্ছে যে আপনি যদি শর্টকাট যদি শুধু ইনজাংশনে চান তাহলে কিন্তু একটা আনতে পারবেন না, কারণ আপনাকে দেখাতে হবে যে আপনি একটা মামলা আনতে হবে, মামলার পিছন দিয়ে একটা করবেন। তো এই যে ভাই যে ফোন করছিলেন আগে, এই সিচুয়েশনে মানে অনেক সময় হয়, বারবার হয়, যে ল্যান্ডলর্ডে চাচ্ছে ভাল্লায় বুল্লায় আপনাকে ফোর্স করে, স্পেশালি বাঙালি কি মানে আমাদের কালো হোক আর বাঙালি হোক আর এই মানে এশিয়ান হোক এবং সাদাই হোক, মানে যারা ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, মানে এরকমই কিছু জানে না এই ব্যাপারে, আপনাকে বয়টয় দেখিয়ে মানে বের করতে চায়। আর এশিয়ান মানুষ, স্পেশালি বাঙালি আর শ্রীলঙ্কান আর পাকিস্তানি, বয়টে বলে বাবা যা, আমি চাই না। স্পেশালি যদি তাদের নিজেরা যদি কোনো অসুবিধা থাকে, ইমিগ্রেশন সংক্রান্ত হতে পারে, বেনিফিট সংক্রান্ত হতে পারে, অনেক ব্যাপার। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদেরকে, যে আপনারা যদি এই হ্যারাসমেন্টের একটা অ্যাকশন আনেন, ইনজাংশন তো আনবেনই, আর যে মামলাটা যে আনবেন, মামলাটা হচ্ছে একটা জরিমানার মামলা, মানে পয়সা সংক্রান্ত মামলা। তার মানে হচ্ছে গিয়ে যে এই কেসে মানে in the vast majority of these cases it is quite likely যে টেনেন্ট যে ক্লেম করছেন তাদের জন্য এই জরিমানাটা পাওয়ার সম্ভাবনা খুবই হাই থাকে। সো আপনারা যদি এইরকম যদি এই পর্যায়ে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনারা গিয়ে একটা ক্লেম আনবেন। আর যদি আপনি ল্যান্ডলর্ড যদি থাকেন এই মুহূর্তে, মানে এটা যদি রেসপন্স করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো মানে লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার জন্য ইমিডিয়েটলি। আর আপনারা এই বাড়িতে গিয়ে দরজায় কিন্তু কোনো হয়রানি মানে করবেন না, কারণ আপনাদের এগেনস্টে যদি এই ইনজাংশন যদি আনা হয়ে থাকে, তাহলে কিন্তু এটাই হতে পারে যে পাওয়ার অফ অ্যারেস্ট থাকবে না, কারণ আইনগতভাবে এটার কোনো পাওয়ার নেই, আনলেস ইটস অ্যান অ্যান্টিসোশাল বিহেভিয়ার ইনজাংশন। সে ব্যাপারে আমি একটু পরে বলবো, বাট নর্মালি পাওয়ার অফ অ্যারেস্ট থাকে না।
পাওয়ার অ্যারেস্ট মানে হচ্ছে গিয়ে যে এই ইনজাংশনের সাথে একটা পাওয়ার দিবে যে আপনি যদি কোনো ব্রিচ করেন তাহলে পুলিশ আপনাকে এসে যদি এই রিজনেবল সাসপিশন যদি মনে করে যদি আপনি এই ব্রিচ করছেন তাহলে আপনাকে মানে গ্রেফতার করবে, অ্যারেস্ট করে নিয়ে আপনাকে সেলে রাখবে। সেলে রাখার পরে সকালে কিংবা বিকেলে হোয়াটএভার এই জাজ সাহেবের সামনে নিয়ে আনা হবে। কিন্তু এই ব্যাপারে এটা থাকবে না যদি সিভিল ইনজাংশন থাকে। বাট উভয় পক্ষে আপনার হাজতে যাওয়ার জন্য একটা ইনজাংশন মানে সরি কমিটাল অ্যাপ্লিকেশন আনতে পারবেন। এটা হলে কিন্তু আপনি আরো অনেক বেশি হয়রানিতে আপনি পড়ে যাবেন। তো কাজেই আমি মনে করি যে এই ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন, ল্যান্ডলর্ড হোক কিংবা টেনেন্ট হোক। আর ইনজাংশনের ব্যাপারে আরেকটা মানে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের যে প্রমাণ এবং এই কাহিনীটা খুব ব্যাখ্যা করে বলবেন। এর মানে হচ্ছে যে আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে, যারা লিটিগেশনের ব্যাপারে এক্সপিরিয়েন্স আছেন, যাদের এই ইনজাংশন কিভাবে আনা মানে এক্সপিরিয়েন্স আছে। 2 লাইনা চিঠি দিয়ে 2 লাইনা স্টেটমেন্ট দিয়ে যে আপনি যদি মনে করেন কাজ হয়ে যাবে, সেটা কোনো ক্ষেত্রেই হয় না। ইদানিং আমরা মনে হচ্ছে যেটা আগে ইমিগ্রেশনও বোঝা যেত যে মোটামুটি কোনো রকম লিখে দিলেই হলো, এখন আর কোনো ক্ষেত্রেই হয় না। আপনাকে স্পেসিফিক হতেই হবে এবং সব ক্ষেত্রে গাইডেন্স ফলো করতে হবে। And let me explain to you why that is relevant, especially now. আপনি জানেন যে কস্টের ব্যাপারে পয়সা সংক্রান্ত মানে কেসটা ফান্ডিং করার জন্য নতুন রুল আসছে এপ্রিল থেকে। দিস ইজ পার্ট 3.9 অফ দ্য সিপিআর। সেখানে বলা হচ্ছে যে সব সময় জাজ সাহেব যখন দেখবেন যদি কোনো এই কাগজপত্র নিয়ে যদি কোনো গড়িমসি হয়, যদি কোনো কমবেশ হয়, তাহলে জাজ সাহেব বলবেন যে কস্টের ব্যাপারে জরিমানা দেওয়ার জন্য। সেটা হতে পারে ক্লায়েন্টের উপরে এবং লয়ারের উপরে হতে পারে। নাও আপনারা বলতে পারেন যে সেটা তো সবসময় মানে চলে আসছে, কিন্তু the difference now is that the judge will have a free hand, more of a free hand in determining what the cost of the case has been so far, and especially now that we've received guidance from people and নিউজ যে মানে একটা মানে আসছে যে সেখানে বলা হয়েছে যে জাজ সাহেবের ট্রায়াল জাজের উপরে সম্পূর্ণ এটা হচ্ছে মানে এই ট্রায়াল জাজের উপরে একটা ডিসক্রিপশন। দ্যাটস কোয়াইট এ ওয়াইড ডিসক্রিপশন যেটা দেওয়া হয়েছে। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন, কারণ দেখেন আপনি যদি পেইং ক্লায়েন্ট থাকেন, প্রাইভেটলি যদি পে করেন, ল্যান্ডলর্ড হন আর টেনেন্ট হন, তাহলে তো পয়সাটা তো আপনার যাবে। এখন আপনি যদি আপনার লয়ার যদি এই 12টিকে না করেন, 12টিকে অ্যাডভাইস না করেন, তাহলে আপনার উপরে এই জরিমানাটা পড়তে পারে। আর যদি হয় জরিমানা যদি হয়ে থাকে তাহলে মানে খুবই একটা হাই অ্যামাউন্ট থাকবে, কারণ আপনার এই ডেফিসিয়েন্সির জন্য যদি ব্যাপারটা মানে এডজার্ন হয়, তাহলে আপনাকে এই এডজার্নমেন্টের কস্ট আপনাকে দিতে হবে, কারণ উভয় পক্ষের এই লিগ্যাল অ্যাডভাইস রিপ্রেজেন্টেশন থাকতে পারে। যদি না থাকেও তবু এর মানে নয় যে আপনি you will escape the full wrath of the court. That's not the case at all. Thank you. আমরা আবার কল নিয়ে আসি, তারপর অবশ্যই আমরা বেসিক অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমরা তো সেবায় নিয়ে যেত এখানে। ওকে, থ্যাংক ইউ। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কথা হোক প্লিজ, একটু জোরে হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমার 2টা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। ভাইয়া, প্রথম কোশ্চেনটা হলো, আমার ওয়াইফ গত বছর ডিসেম্বরে আসছে ইংল্যান্ড থেকে, ইতালি থেকে। হ্যাঁ। তো আসার পরে আমি 1 মাস পর থেকে জব পাইছি। তো জব করতেছি, ওয়েজেস সরাসরি ব্যাংকে আসে। আর আমার ওয়াইফ যেটা করে, ফুল টাইম জব করি আমি, আমার ওয়েজেস ক্যাশ দেয় আর 30 আওয়ার্স শো করছিল ওয়েজেস স্লিপ যেটা। জি।
তো 1 বছর ভালোই যাচ্ছিল, কিন্তু রিসেন্টলি আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, বাংলাদেশ থেকে আসছে অনেক চিকিৎসা করে। জি তো আমাদের যে টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে, এবং এখন আমার ওয়াইফ জব করতেছে না। জি তো আমার জন্য এখন বাসা, 5 বছর রেসিডেন্স পাইছি, এখানে আসার পর অ্যাপ্লাই করছি, হ্যাঁ 5 বছর রেসিডেন্স পাইছি। হ্যাঁ তো এখন আমার জন্য আর কি বাসা ভাড়া দিয়ে, আমার শালাও আসছে গত মাসে, হ্যাঁ ইতালিয়ান, ও ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার, হ্যাঁ আর আমার ওয়াইফ ইতালিয়ান পাসপোর্ট হোল্ডার, আমি 5 বছর রেসিডেন্স। তো আমার শালা আসছে গত মাসে, ও হ্যাঁ আসার পর থেকে আমার সাথে জব করতেছে। জি তো এখন হচ্ছে যে এই সার্কামস্টেন্স থেকে আমি কি আমার ওয়াইফ বা আমার শালা যে কোনো একজন জয়েন্ট বেনিফিটের জন্য, যে সামান্য, যেমন আমি যদি 500 দিই, সাপোজ কোনো ছোটখাটো বেনিফিটের জন্য কি আমরা অ্যাপ্লাই করতে পারি? যে কেউ একজন, আমার শালা বা ওয়াইফ, কারণ আমি তো মনে হয় পাবলিক ফান্ডে অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ আমি যেহেতু রেসিডেন্স ফান্ড আছি। আমার ওয়াইফ বা আমার শালা কেউ একজন যদি বেনিফিট, হাউজিং বেনিফিটে অ্যাপ্লাই করে, হ্যাঁ ইন ফিউচার তাদের কোনো মানে ভিসা অ্যাপ্লিকেশনে, বা আমরা যদি কোনো টুরিস্ট আনতে চাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা আমি এটা আমার এক নম্বর আমি কোশ্চেন। আমি সংক্ষেপে আর বলছি। দ্বিতীয় কোশ্চেন তো ভাইয়া, জি আমার ওয়াইফ জি ও মানে কোনো টাকা পয়সা সেভ করে না, 1 পাউন্ড রেখে দিচ্ছে, বাট সে যদি ইন ফিউচারে তার আন্টি বাংলাদেশে থাকে, সে আমার wife, তো তার আন্টি বাংলাদেশে থাকে, সে যদি তার অ্যাপ্লাই করতে চায় টুরিস্ট ভিসা, এক্ষেত্রে কি ব্যাংকে যে আমরা টাকা পয়সা কোনো রাখে না তার, আমার ওয়াইফ, এটাতে কি মানে একটু বলবেন প্লিজ? আচ্ছা আমি 2 নম্বর কোশ্চেনটা আগে উত্তর করি। আপনি বলছেন কিছুদিন পরে যদি অ্যাপ্লাই করেন ভিজিট ভিসায় আসতে পারবেন, সেক্ষেত্রে ওনার কাজ থাকতে হবে, না হলে পাবলিক ফান্ড থেকে যদি দেন সেক্ষেত্রে ধরে না ইনডাইরেক্টলি পাবলিক ফান্ড দিলেই ধরে নেওয়া হয় যে যিনি আসছেন উনি কন্ডিশন ফুলফিল করতে পারবেন না। কিছু কেস ল আছে সেখানে বলছে যে যিনি স্পন্সর ইনি যদি পাবলিক ফান্ড পান, তার থেকে যদি স্পন্সর করেন তাহলে যিনি আসতেছেন তারও পাবলিক ফান্ড ধরে নেওয়া হবে। সুতরাং এইটা একটা প্রবলেম হতে পারে। কাজ থাকলেই হলো যে কেউ স্পন্সর করতে, মানে ভিজিট ভিসার জন্য স্পন্সর যে কেউ যে কাউকে করতে পারে, এটার কোনো বাধা, কোনো ধরনের বাধা নাই। সুতরাং আমি তো তাহলে আমি যদি চাই ইন ফিউচার, আমি যদি পাবলিক ফান্ড নিতেছি না, আমার ওয়াইফ যদি বা আমার শালা যদি, তো আমি ইন ফিউচার আমার আন্টির জন্য তো আমি অ্যাপ্লাই করতে পারি। আপনি স্পন্সর যে কাউকে করতে পারবেন, বাংলাদেশের প্রেসিডেন্টকেও করতে পারবেন, একদম যে রাস্তার লোক তাকেও করতে পারবেন, আপনার বোনকে যে কেউ করতে পারবে। সুতরাং এটার জন্য কোনো বাধা নাই, পাবলিক ফান্ড না নিলেই হলো, ঠিক আছে? আর তাহলে আমার একটু আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি বেনিফিট নিতে পারবেন কিনা। আপনি বেনিফিট এন্টাইটেলমেন্ট আছে, কিন্তু যেটা হচ্ছে যদি 5 বছর পরে ইনডিফিনিট অ্যাপ্লাই করেন আর একদম কাজ না করেন, বেনিফিট কমপ্লিটলি নেন, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমি মানে সেটা স্পেসিফাই করতেছি না কে কাজ করতেছেন কে কাজ করতেছেন না। যদি কেউ এই যে ইমিগ্রেশন কন্ট্রোলে থাকেন, অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন না থাকে, এবং আপনি যদি পরবর্তী ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য 5 বছর পরে অ্যাপ্লাই করেন এবং কোনো কাজ না করেন, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। কিন্তু আপনার নর্মাল হাউজিং বেনিফিট বা অন্যান্য এন্টাইটেলমেন্ট আপনি নিতে পারবেন, এতে কোনো বাধা নাই। বাট সেটা যে যদি কিছু বলবেন। জি আপনি যদি হাউজিং বেনিফিট যদি ক্লেম করতে পারেন, তাহলে জাস্ট বাই এক্সারসাইজিং ইউর ট্রিটি রাইট এজ এন ইউ ন্যাশনাল, আর যেহেতু আপনি কাজে আছেন, আপনার শালার ব্যাপারে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনার শালার মানে আপনার হাউসহোল্ড মানে কম্পোজিশনে ঢুকতে পারবেন না, কারণ উনি হচ্ছেন একজন সেপারেট। শালা তো আপনার তো ছেলে মেয়ে নয়। সো আপনি আপনার ওয়াইফের ব্যাপারে আপনি যদি এটা করতে চান তাহলে তাহলে অবশ্যই করতে পারবেন, এর কারণে যে আপনি হচ্ছেন গিয়ে একজন মানে ওয়ার্কার, আপনি ডিপেন্ডেন্ট ইন দি অ্যাসেন্ডিং অর্ডার লাইন হতে পারেন, কারণ উনি হচ্ছেন গিয়ে পাসপোর্ট হোল্ডার, এন্ড আই থিংক ইজ হি অলসো এ পাসপোর্ট হোল্ডার। আই ডোন্ট নো না, উনি বাংলাদেশী, রাইট, বাট হি ইজ দি ডিপেন্ডেন্ট অফ দি ইউ ন্যাশনাল। জি সেটা হতে পারে। শালার ব্যাপারে কিন্তু সেটা ভিন্ন ব্যাপার। শালাকে দেখাতে হবে যে উনি যদি কাজ উনি যদি করে মানে করছেন, যদি কিবা উনি নিতে পারবেন কিনা ডিপেন্ডেন্ট হিসেবে, মানে ডিপেন্ডেন্ট হিসেবে হাউজিং বেনিফিট। ওয়েল এগেইন আপনি যদি আর্গি করতে পারেন যে শালা হচ্ছেন কি আপনার ডিপেন্ডেন্ট, আপনি হচ্ছেন কি ওয়ার্কার, and I don't see any difficulty with that argument, সেটা যদি করতে পারেন and housing benefit department accepts that argument, then I don't see why you should have any difficulty with that. ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমি যাব নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন ভাইয়া। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম।
আমি লাইভ স্টুডিও মাত্র আমি জি স্টুডিওত মাত্রা জি হয় ওকে। তো আমি জানতে আসলাম আমি 9th of জুলাই আগে আমি অ্যাপ্লিকেশন করছিলাম। ও আমি বিয়া করছিলাম আমার উদ্দেশ্য। আমি আসলাম ওয়ার্কিং হলিডে। আইয়া বাচ্চা গেছিলাম হইয়া বাদে উদ্দেশ্য ব্রিটিশ এবং বিয়া করছি। জি বিয়া করার পরে ও বাচ্চা আর 1 মাস পরে আমি অ্যাপ্লিকেশন করছিলাম 9th of জুলাই আগে। জি হয় অ্যাপ্লিকেশন করার পরে আমার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিয়েছে। জি রিফিউজ করছে কইছে আমি দেশে হইতাম গে এটা। জি তার মধ্যে আমার একটা বাচ্চা হইছে। জি তো বাচ্চা হওয়ার পরে আমি আবার অ্যাপ্লিকেশন বাচ্চা হওয়ার 2 মাস আগে আমি অ্যাপ্লিকেশন করছি। জি ও 9th of জুলাই আগে যেটা করছি এটা 9 আগে করছি। জি করার পরে তারা তো রিফিউজ করে দিলে ওইটা। জি রিফিউজ করার পরে রিকনসিডারেশন করছিলাম এটা কিছু জানাইছে না। বুঝছি না জানানি পরে আমি আবার আপনারে আমি চাইছিলাম যে কিতা করতাম। তো আপনি আমার বলছিলাম ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দিতাম জি বাচ্চা রাইটে। জি হয় তো আমার বাচ্চার 1 বছর বাদে আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি আরেকটা একটু। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করার পরে আমারে 1 মাস আগে আমার ওটাও রিফিউজ করে দিয়েছে। জি ওখানে আমি কিতা করতাম, ওখানে আমি জুডিশিয়াল রিভিউ করতাম না কিতা করতাম আমি আসলে আপনি বাচ্চার রাইটে যদি জুডিশিয়াল রিভিউ যদি করি যদি তে আমারে মানে কতদিন পরে আমার কিতাব কোড ইয়ে করবো আসলাম বা কিতাবটা করতাম আমি। ওখানে আমার বাচ্চার বয়স 15 মাস। আমার ওয়াইফও আমার বাচ্চার বয়স ওয়াইফও মেডিকেল কিতা আছে প্রেগনেন্ট। বুঝছি ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি তো লাইনে থাকলে ভালো হইলো না জি জি হোকা 1 নম্বরে আপনি যে অ্যাপ্লাই করছেন যে রিফিউজাল নোটিশও তারা আপিল রাইট আপনারা দেবার কথা কারণ আমি জানি না আপনি অ্যাপ্লাই করছলা কোনো লয়ারের মাধ্যমে করছলা কিনা করলে এখানে ইমিগ্রেশন রুলসের মধ্যে পড়ে এই বাচ্চা তো ব্রিটিশ তো আপনার বাচ্চা সেই হিসাবে এক্সেপশনাল রুলসের মধ্যে এটা পড়ে আপনার আপিল রাইট পাওয়ার কথা। সুতরাং 1 নম্বরে 2 নম্বরে আপনার এটা রিফিউজ করার কতদিন হয়েছে? রিফিউজ করার 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হইলে এখনো মনে হয় আছে। আপনি খুব সম্ভবত আপনি দেখবা এটা টাইম তারা এই আপিল করবার লাগে তারা টাইম দিয়ে দেয়, অনেক সময় 10 ওয়ার্কিং ডেজ টাইম দিয়ে দেয়। সুতরাং এটাত মনে হয় আপিল রাইট আছে, আপনি দেখবা আপিল রাইট দিয়ে দিলে আপনি আপিল করোকা ডেফিনেটলি কেন EX অ্যাপেন্ডিক্স FM EX1 রুলসগুলো দিয়ে দিছে এবং আমরা বাচ্চা যেহেতু ব্রিটিশ অন্যান্য মেনটেন্যান্স ক্রাইটেরিয়া ফুলফিল করার কথা। 1 নম্বরে হলো গিয়া আপনার এটা আপিল রাইট আছে, আপনি দেখুন জানি 10 ওয়ার্কিং ডেজের মধ্যে থাকে। আর আপিল রাইট কোনো কারণ না তারও ব্যাখ্যা থাকবো। আর আপনি জুডিশিয়াল রিভিউ আপনি করতে পারবা। জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে এখন মানে 3 মাসের মধ্যে করা যায়, কিন্তু আপনি দেখবা আগে আপিল রাইট আছে। আপিল রাইট থাকলে তো জুডিশিয়াল রিভিউ যাওয়ার কথা না। যেহেতু ব্রিটিশ বাচ্চা আপনার মেনটেন্যান্স একেবারে অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল থাকলে আপনার এটা সাকসেসফুল হওয়ার সমূহ সম্ভাবনা। জানি না কিলা রুলসটা অ্যাপ্লাই করতেন। আর অনেক সময় রুলস অ্যাপ্লাই না করলে হোম অফিসে নিজে থেকেও তারা এটা রুলস অ্যাপ্লাই করিয়া হইয়া দেয় কিলা হয়েছে না। সুতরাং আপনার এটা কোনো লয়ার কাছে লইয়া যাও, লয়ারে বালা করে হইতে পারবা। আর বাচ্চা যেহেতু ব্রিটিশ বাচ্চা আছে আপনারা এটা সাকসেসফুল হওয়ার সমূহ সম্ভাবনা। থ্যাংক ইউ। আর দর্শক আমরা সর্বশেষ আর কল নিতে পারতেছি না কারণ আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি সংক্ষেপে 1 মিনিট কিছু বলার জন্য, বিশেষ করে আমরা ইমার্জেন্সি রিলিফ বিশেষ করে ইনজাংশন নিয়ে কথা বলছিলাম, কনক্লুডিং রিমার্ক উইদিন 1 মিনিট। থ্যাংক ইউ। আমি প্রথমে বলতে চাই এই ল্যান্ডলর্ডের ব্যাপারে কমার্শিয়াল যারা আমাদের বিজনেস ভাই বোনেরা যারা আছেন, আপনাদের যদি কোনো এই ইমার্জেন্সি কোনো রিলিফ আনতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনারা seek legal advice as quickly as you possibly can. But be assured that you do have this facility. Yet, yes, it may cost you, but that very much depends on your business requirement and your needs. And if it is the case that your needs outweighs that of the cost of the legal advice, then of course it is absolutely imperative in my view that you should seek that legal advice quickly with a view to getting that injunction. তো আপনারা যত তাড়াতাড়ি যত শিগগির আপনারা মানে এই ইনজাংশনটা যদি নিতে পারেন তাহলে ভালো। এবং আপনাদের এটাই আনতে পারবেন যে আউট অফ আওয়ার্স, যে যদি ইমার্জেন্সি যদি হয়ে থাকে রাত্রে যদি আপনারা আনতে চান তাহলে টেলিফোনের মাধ্যমে আপনারা হাইকোর্ট জাজের মাধ্যমে একটা আনতে পারবেন। আমি শুক্রবারে রাত্রে একটা আমি নিয়ে আসছি। বলে এগেইন রুলসটা মানে সমান, আপনাদেরকে মানে ফুলফিল করতে হবে টেস্টগুলা।
দ্বিতীয়টা যে যারা টেনেন্ট যারা আছেন কিংবা এই সিভিল ইনজাংশন যারা নিতে চাচ্ছেন, আপনারা এটা খেয়াল রাখবেন, and I wish you all the very best with all of that. থ্যাংক ইউ। দর্শক, আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম তাদেরকে বলে নিচ্ছি, একমাত্র ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যদি প্রমাণ করতে পারেন, হোম অফিস 3-4 দিনের মধ্যে তারা ভিসা ক্যান্সেল করে নতুন ধরনের ভিসা দিয়ে দেয় 3 মাসের জন্য, তখন বেনিফিট ক্লেম করা যায়। সুতরাং যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তারা পুলিশি সাহায্য বা সোশ্যাল ওয়ার্কের সাহায্য নেবেন, এবং হোম অফিস এখন খুবই ফ্লেক্সিবল, 2-3 দিনের মধ্যে ভিসা ক্যান্সেল করে নতুন ভিসা দিয়ে দেয় 3 মাসের, তারপরে ইনডেফিনিট লিভ টু রিমেইন করা যায়। এটা খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন। আর এখানকার সিদ্ধান্ত অ্যাডভাইস অনলি জেনারেল, সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।